বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক গণিত। আজকে মাদ্রাসা শিক্ষার্থীদের 2025 সালের দাখিল পরীক্ষার যে সাজেশনটা আমি খুব সহজে সংক্ষেপে করার চেষ্টা করছি। যারা দুর্বল অথবা একটু ফাঁকিবাজ আছে তাদের জন্য আমার আজকের এই আয়োজন, একবারে শেষ সময়। এর জন্য আমি এই সাজেশন তৈরি করতে গিয়ে আমি চেষ্টা করছি যতটা অঙ্ক অন্তর্ভুক্ত করা যায় তার পরিবর্তে যতটা অধ্যায়কে আমি বাদ দিতে পারি তার হিসেবে। আমাদের পাঠ্য বইয়ে 17টা অধ্যায় আছে। এই 17টা অধ্যায় থেকে আমি সবগুলি অধ্যায় না নিয়ে আমি চেষ্টা করছি যে খুব অল্প সংখ্যক অধ্যায় থেকে কিভাবে আমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারি। এজন্য আমি সর্বপ্রথমে আমার টার্গেটে নিয়েছি তোমাদের 17তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান। এই অধ্যায় থেকে 2টি অঙ্ক আসে। এই অধ্যায় থেকে 2টি অঙ্ক আসে সাধারণত, একটার উত্তর দিতে হয়। তাহলে এখানে আমার প্রথমে যে 17 অধ্যায়ের টার্গেটটা নিলাম, এখানে 2 ধরনের অঙ্ক আসে। একটা হচ্ছে আমাদের গণসংখ্যা নির্ভরশীল সারণী যুক্ত থাকে, আরেকটা থাকে উপাত্তগুলি দেওয়া থাকে। তো উপাত্ত দেওয়া থাকলে এটাকে সারণী আকারে লিখতে গিয়ে আমাদের কি হয়, অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। যেহেতু নির্ভুল করতে হবে আমাদের অঙ্কটাকে, এই কারণে আমি যে অঙ্কগুলি সারণী যুক্ত থাকে, গণসংখ্যা নির্ভরশীল সারণী দেওয়া থাকে, এই অঙ্কগুলিকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই কারণে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম কি, ওইখান থেকে আমার যে উপাত্তগুলি যে এলোমেলোভাবে দেওয়া থাকে এই অঙ্কগুলিকে বাদ দিয়ে আমি শুধু সারণীভুক্ত অঙ্কগুলি নিলাম। আচ্ছা, তাহলে আমার কাজ এখানে অর্ধ খেয়ে গেল। পরিসংখ্যানে আমাদের 7 ধরনের প্রশ্ন হতে পারে। এই 7 ধরনের প্রশ্নের মধ্যে আছে ক্রমযোজিত গণসংখ্যা, পরিসর নির্ণয়, তারপরে আছে আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ, গড়, মধ্যক, প্রচুরক। এখান থেকে 2024 সালে যে অঙ্কগুলি এসে গেছে সে অঙ্কগুলি আমি বর্জন করার চেষ্টা করেছি। তাহলে আমার গুরুত্ব সহকারে আমরা দেখব কি, গণসংখ্যা নির্ভরশীল সারণী যুক্ত যে অঙ্কগুলি আছে এগুলির মধ্যে থেকে আমরা দেখব আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে পারি কিনা। আমরা দেখব প্রচুরক সারণী থেকে প্রচুরক এবং গড় নির্ণয় করতে পারি কিনা। আয়তলেখ এবং অজীব রেখা অঙ্কন করতে পারি কিনা। তাহলে আমার কয়টা রইল? প্রচুরক, গড়, আয়তলেখ এবং অজীব রেখা। আরেকটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয়। আমি যখন এই 5টা ধাপ করব, আমি আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে তোমরা 10 নম্বরের মধ্যে 10 পেতে পারবে। এর আলোকে আমি পাঠ্য বই থেকে উদাহরণ 13 এই দুইটার সাথে সংযুক্ত করে দিয়ে দিলাম, অর্থাৎ একই রকম প্রশ্ন এখান থেকে দেখলে তোমরা উত্তর করতে পারবে। আমি তারপর অধ্যায়টাকে বেছে নিলাম 10ম অধ্যায়, অর্থাৎ দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতা থেকে আমি 3টা অঙ্ককে বাছাই করছি। কোনো একটা স্থান থেকে যদি আমি মিনারের দিকে এগিয়ে যাই অথবা মিনার থেকে একটু পেছনে ফিরে আসি, তাহলে ভূমির সাথে যে মিনারের শীর্ষে যে উন্নতি কোণগুলি হয়, কখনো 45, কখনো 60, এগিয়ে আসলে কোণ বাড়বে, পিছিয়ে গেলে কোণ কমবে, এইরকম সম্পর্কযুক্ত যে অঙ্কগুলি আছে তোমরা নিয়মটাকে কমপ্লিট করবে, কখনোই অঙ্কটাকে করার প্রাধান্য দেবে না। কারণ একটা অঙ্ক করে আমি যে একটা অঙ্ক দিচ্ছি এই একটা অঙ্ক আসবে এমন না, তবে এই নিয়মের অঙ্কগুলি আসবে, এটাকে তোমরা সর্বদা প্রাধান্য দেবে। আরেকটা অঙ্ক হচ্ছে নদীর এক তীরে দাঁড়িয়ে সোজা অপর তীরে দেখলো একটা গাছ অথবা একটা লোক অথবা একটা পুষ্ট, এর উচ্চতা, নদীর প্রস্থ নির্ণয় করো অথবা নৌকা যুগে যাও, চিত্র আঁকো, এরকম একটা অঙ্ক তোমরা দেখবে এখান থেকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা আমার কাছে মনে হলো, জ্বরে একটি গাছ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভেঙে গিয়ে ভূমির সাথে অথবা
ভাঙ্গ অংশ দণ্ডমান অংশের সাথে কোণ উৎপন্ন করে। এরকম সম্পর্কযুক্ত যে অঙ্কগুলি আছে সেই কোণটা কত কোণ হতে পারে, 30 ডিগ্রি কোণ হতে পারে, 60 ডিগ্রি কোণ হতে পারে, কত ডিগ্রি কোণ হতে পারে এটা নির্দিষ্ট করে এখন আমি বলে দিতে পারবো না। কিন্তু এরকম একটা অঙ্ক তোমরা দেখলে আমি আশা করি দূরত্ব উচ্চতা থেকে তোমরা সম্পূর্ণ 10 নম্বরের উত্তর করতে পারবে। তারপরে অধ্যায়টাকে আমি বেছে নিলাম ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতি অধ্যায় থেকে ত্রিকোণমিতি 9.1 এই অধ্যায়টা থেকে উদাহরণ 11 একটা অঙ্ক আছে। এই অঙ্কটা তোমরা দেখবে এবং অনুশীলনীর 21 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটাকে বিভিন্নভাবে মানের পরিবর্তন করে দিতে পারে, এখানে নাম দিয়ে দিতে পারে, বিভিন্নভাবে দিতে পারে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, অনুশীলনী 21 নম্বর, তার পাশাপাশি 25 নম্বরটা সহযোগী হিসেবে নিবে। তারপরে আসি 9.2 থেকে উদাহরণ 14 এবং 18, 19, 21 এই তিনটা অঙ্ক একই অঙ্ক, শুধু কোয়ালিটিতে ভিন্ন, অর্থাৎ মানগুলি ভিন্ন। অঙ্ক কিন্তু একই নিয়মের একই সিস্টেমের অঙ্ক এবং এই অঙ্কটাই আমার কাছে মনে হয় আসার মতো অঙ্ক। সাথে 29টা পড়ে নেবে। অর্থাৎ কোনো ত্রিকোণমিতির যদি একটা কোণকে দুইটা বর্ণের যোগফল এবং বিয়োগফল রূপে প্রকাশ করা যায়, যে সূক্ষ্মকোণদ্বয়কে তাদের মধ্যে যে সম্পর্ক, ওই সূক্ষ্মকোণদ্বয়ের দুইটা বর্ণের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা নির্ণয়ের ক্ষেত্রে এখানে এই অঙ্কগুলি করা হয়েছে। তারপরে আমরা জ্যামিতি অংশ থেকে আলোচনা করব। আচ্ছা, জ্যামিতি অংশ থেকে প্রথমে আমি আলোচনা করব উপপাদ্য। উপপাদ্যের জন্য আমি অধ্যায় 8টাকে টার্গেট দিলাম। আমার 14 অধ্যায়ের সম্পাদ্য উপপাদ্য আছে, আমি ওইখানে 14-15 অধ্যায়টাকে আমি সরাসরি বাদ দিয়ে দিলাম। কারণ হচ্ছে আমি একবারে সহজে একটু কম পরিশ্রমে সর্বশেষ সময়ের প্রস্তুতি কথা আলোচনা করছি। এখানে 17, 18 এবং 19 একই উপপাদ্যের ভিন্ন ভিন্ন রূপ। কখনো আমাকে বলছে যে লম্ব হলে যে একটা বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। আবার হচ্ছে কি যে লম্ব যদি সমদ্বিখণ্ড যদি সমান হয় তাহলে লম্ব দূরত্ব সমান হবে। আবার বলছে যদি দুইটা যা থাকে, একাধিক যা থাকে, তাহলে যা যদি সমান হয় তাহলে লম্ব দূরত্ব সমান হবে। আবার যদি লম্ব দূরত্ব সমান হয় যা সমান হবে, অর্থাৎ একই জিনিস। এর সাথে আমি 26 নম্বর উপপাদ্যটা পড়ে নিব। তারপরে আসবো আমি সম্পাদ্য অধ্যায়ে তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে সম্পাদ্য 1 এবং 2, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য খুব গুরুত্ব সহকারে পড়বে। এর সাথে নিতে পারো চতুর্ভুজ সংক্রান্ত যে সম্পাদ্যটা আছে, ট্রাপিজিয়াম সংক্রান্ত উপপাদ্য 3, এই সম্পাদ্যটা পড়ে নেবে। আমি আশা করব এখান থেকে 2টা জ্যামিতি তোমাদের কমন পড়বে। তারপরে আসবো 4.1 অর্থাৎ সূচক এবং লগারিদম। এই চ্যাপ্টারের মধ্যে 4.1-এ আমরা দেখব 3 এবং 4। এই 3 এবং 4 এই দুইটা থেকে একটা আসতে পারে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে। আর 11, 12, 13, 14 অর্থাৎ এটা এই 5টা অঙ্ক একই রকম, একই সিস্টেমের অঙ্ক, অর্থাৎ এই নিয়ম থেকে একটা অঙ্ক আসার মতো তোমাদের সম্ভাবনা আছে। তারপরে আসি 4.2, এখানে উদাহরণ 7-এর ক এবং 10 নম্বর উদাহরণটা খুব 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 গুরুত্বপূর্ণ। এই 7-এর ক এবং এই যে 1-এর ঘ এবং ও, এগুলো হচ্ছে ক নাম্বার প্রশ্ন হিসেবে আসতে পারে। এবং 10 এবং অনুশীলনীর যে 5 নম্বর অঙ্কটা আছে, অনুশীলনীর 5 নম্বর অঙ্কটা তোমাদের আসতে পারে সৃজনশীলের মানে খ এবং গ হিসেবে ভাগ করে দিতে পারে। আমি খুব গুরুত্ব দিয়ে বলছি 10, উদাহরণ 10 এবং অনুশীলনীর 5, এই দুইটা থেকে একটা অঙ্ক খ এবং গ হিসেবে দিবেই, যদি আমার ধারণা ভুল না হয়ে থাকে। এখন আমার বাকি রয়েছে অধ্যায় 3।
এটা হচ্ছে কি বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি থেকে এখান থেকে তোমরা x প্লাস অথবা মাইনাস 1/x এইরকম যুক্ত যে অঙ্কগুলি আছে, এর স্কোয়ার করো, কিউব করো, পাওয়ার 5, স্কোয়ার কিউব পাওয়ার 5, এর ভিতর থেকে এখানে x এর পরিবর্তে a দিতে পারে 1/a, a হলে এখানে 1/a হবে, m হলে 1/m হবে, p হলে 1/p হবে। এইরকম সংক্রান্ত যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখলে আমি আশা করবো এখান থেকে এই তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এখানে মিলে 10 পেতে পারি। তাহলে আমাদের ফুলফিল, অর্থাৎ আমাদের যে সৃজনশীলের 70 নম্বর আছে এই 70 নম্বরের সিলেবাসটা কমপ্লিট হবে আমি আশা করি। আচ্ছা, তাহলে আমরা গণিতের ক্ষেত্রে সর্বপ্রথম লক্ষ্য রাখবো যে স্যার আপনি তো x দিয়ে অঙ্কটা করাইছেন, বইতে গিয়ে প্রশ্ন পরীক্ষাতে গিয়ে দেখি দিয়ে আসছে। স্যার আপনি তো এটাকে মনে করেন এটাকে তারা সংযুক্ত করে দিতে পারে, তখন কোন অঙ্কটা যা আসছে এটা আইডেন্টিফাই করা হচ্ছে মূল উদ্দেশ্য। আগে আমি যদি প্রথমে অঙ্কটা একটা কমন পড়ছে মানে ক নাম্বার কমন পড়তে দিতে যাই তাহলে আমি ফুল নাম্বার পেতে পারবো না। আমাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে কোন অঙ্কটা আসছে এটাকে আইডেন্টিফাই করা, এটাকে আমি কোন মেথডে করব। অঙ্ক কিন্তু নেই আমি খুব কম দিছি, তোমরা যদি চেষ্টা করো এই অল্প সময়ে, যে আর অল্প কয়দিন আছে পরীক্ষার আগের দিন, একদিন আগে যদি ভালো করে একটু রিভিশন করো এখান থেকে, তাহলে তোমরা সম্পূর্ণ মার্ক পেতে পারো। তবে কোন অঙ্কটা আসছে এটা বুঝে কোন সূত্রটা প্রয়োগ করে তারপর অঙ্ক করতে যাবে, আর অঙ্কটা দেখে শুধু অঙ্ক করতে যাবে না। এটা হচ্ছে আমার মূল নির্দেশনা তোমাদের প্রতি। আমি আশা করি তোমরা এখান থেকে পড়লে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবে সৃজনশীলের ক্ষেত্রে। আমি আরেক সময় নৈর্ভিত্তিক সম্পর্কে একটু আলোচনা করব। আজকের জন্য এখানে সমাপ্তি। ধন্যবাদ তোমাদের সবাইকে।